আমেরিকার যে ইন্দো প্যাসিফিক নীতি, হ্যাঁ, এই ইন্দো প্যাসিফিক নীতির সাথে বাংলাদেশের রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, এটা অনেকেই মনে করেন। হ্যাঁ, তো আমি সেই আলোচনাটা একটু করতে চাই। আমেরিকার সামনে এই মুহূর্তে করণীয় চায়নার সাথে একটা নেগোসিয়েশন করা। এই কথাটা অনেকের কাছে অবাক লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনারা জানেন আমি ইতিপূর্বে ডলারাইজেশন নিয়ে 2টা ভিডিও করছি। সেখানে বলছি যে ডলারাইজেশনের প্রক্রিয়ার সাথে যে কয়টা দেশ জড়িত, অর্থাৎ যে কয়টা দেশ নিয়ে ব্রিক্স গঠন করা হয়েছে, সেই কয়টা দেশের মধ্যে চায়নাই হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী, সামরিক দিক দিয়েও শক্তিশালী। রাশিয়া সামরিক দিক দিয়ে শক্তিশালী হইল, অর্থনৈতিকভাবে চায়নার সমপর্যায়ের না। ফলে যেহেতু ব্রিক্স একটি অর্থনৈতিক জোট, অতএব ব্রিক্সের ভিতরে যেই দেশটা অর্থনৈতিকভাবে শক্তিশালী তারাই একমাত্র আমেরিকার প্রতিদ্বন্দ্বী হইতে পারে, অর্থাৎ ডলারাইজেশন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা রাখতে পারে। চায়না একটা বড় ক্রেতা, আবার সবচেয়ে বড় বিক্রেতা। হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় ক্রেতা এবং বিক্রেতা দুইটাই চায়না। ফলে তার সাথে, হ্যাঁ, ডলারের সাথে যে লেনদেনটা, এইটার প্রভাবটা চায়না যতটা বুঝে অন্যান্য দেশ ততটা বুঝে না। তো ডলারাইজেশন যুদ্ধে চায়না একটা বড় ফ্যাক্টর আমেরিকার কাছে, এইটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো আমেরিকার এখন করণীয় কি? আমেরিকার করণীয় হচ্ছে চায়নার সাথে নেগোসিয়েশন করা, অর্থাৎ ডলারাইজেশন প্রক্রিয়াকে অব্যাহত রাখতে গেলে এনিহাও চায়নার সাথে তাকে একটা নেগোসিয়েশনে যাইতেই হবে। তো চায়নার সাথে নেগোসিয়েশনে যাইতে গেলে সবচেয়ে বড় কোন জায়গাটার সাথে চায়নার সাথে আমেরিকার আপোষ করতে হবে? সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে মার্কিন নীতির সাথে আপোষ করতে হবে আমেরিকাকে। আমেরিকা ট্যারিফ যুদ্ধ নিয়ে চায়নার সাথে যতই লাফালাফি করুক না কেন, আপনারা তো দেখছেন শেষ পর্যন্ত সেটা 10% নামায় আনছে। হ্যাঁ, অর্থাৎ চায়নার কাছে আমেরিকা নত হবে টুডে অর টুমরো। কিসের জন্য? চায়না যদি রাজি থাকে যে সে ডলারাইজেশন যুদ্ধ থেকে সরে আসবে, তাইলে আমেরিকা চায়নার সাথে একটা নেগোসিয়েশন হবে। তো চায়নাও এখানে দেখবে যে আমেরিকার মার্কেট যতটা বড়, রাশিয়া, ভারত, ব্রাজিল মিলায়া অতটা বড় কিনা, সেটাও কিন্তু সে হিসাব করবে। হিসাব করে যদি দেখে যে আমেরিকার সাথে সম্পর্ক রাখাটা লাভজনক, তাইলে সে আমেরিকার সাথে সম্পর্ক বৃদ্ধি করবে। যদি আমেরিকা চায় চায়নার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে, তাহলে চায়নাও চাইবে আমেরিকার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে। তো আপনারা দেখছেন যে তুলসী গেবার্ড ভারত সফরে 2টা বক্তব্য দিচ্ছে। একটা বক্তব্য হচ্ছে যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে মার্কিন নীতি পরিবর্তন, অর্থাৎ আমেরিকা এখন আর ইন্দো প্যাসিফিক রিজিয়নে যুদ্ধংদেহী তার যে একটি নীতি, হ্যাঁ, সেই নীতি থেকে সে সরে যাবে। হ্যাঁ, সরে গেলে কেন সরে যাবে? কারণ চায়নার সাথে সম্পর্ক করতে গেলে তার এই নীতির কোনো প্রয়োজন নাই, 1 নাম্বার। আর 2 নম্বর কথাটা বলছে সে যে রেজিম চেঞ্জ, অর্থাৎ আমেরিকা নেশন বিল্ডিং নামে যে রেজিম চেঞ্জ করার নীতি থেকে সরে আসছে। এখন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে শীতল যুদ্ধ নামে একটা নীতি, একটা যুদ্ধ নীতির অস্তিত্ব ছিল পৃথিবীতে। সেটা 1950 সাল থেকে 1990 সাল পর্যন্ত, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে শীতল যুদ্ধ চলতেছিল। অর্থাৎ তাদের মধ্যে যে অস্ত্র প্রতিযোগিতা চলতেছিল, হ্যাঁ, এই অস্ত্র প্রতিযোগিতার সাথে ভূমি দখল মানে কি? ভূমি দখল হচ্ছে যে রাশিয়ার, বিশ্বের কতটুকু অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে এবং কতটুকু অংশ আমেরিকার নিয়ন্ত্রণে। এই শুধু দখলদারি না, এই সমস্ত অঞ্চলে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা সৈন্য মোতায়েন করত। সৈন্য মোতায়েন প্রতিযোগিতা ছিল। আমেরিকা সোভিয়েত ইউনিয়নের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে সে ন্যাটো তৈরি করলো। ন্যাটোর পাল্টা হিসেবে সোভিয়েত ইউনিয়ন অর্শ জোট তৈরি করলো। এই যে তাদের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা ভেঙ্গে পড়লো 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার ভিতর দিয়ে। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, তখন আমেরিকা একচেটিয়া ভাবে বিশ্বের নিয়ন্ত্রণ নিয়ে নিল।
নিয়ন্ত্রণ নেওয়ার পরে আমেরিকা যেটা দেখলো যে সোভিয়েত ইউনিয়ন না থাকার কারণে তার তো এখন রেজিম চেঞ্জের যে নীতিটা, হ্যাঁ, অর্থাৎ নেশন বিল্ডিং এর নামে রেজিম চেঞ্জ। নেশন বিল্ডিংটা কি? নেশন বিল্ডিংটা হচ্ছে যে আমেরিকা যে রিপাবলিক রাষ্ট্র গঠনের একটা তার যে একটা আইডিওলজি, তার যে একটা পলিটিক্যাল আইডিওলজি, সেই পলিটিক্যাল আইডিওলজিটা হচ্ছে রিপাবলিকান রাষ্ট্র গঠনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নিয়ে আসা একটা রাষ্ট্রকে। এই যে আমেরিকার যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থার অধীনে একটা রাষ্ট্রকে নিয়ে আসাটা হচ্ছে তার পলিটিক্যাল আইডিওলজি। হ্যাঁ, এইটা ফাইটটা ছিল হচ্ছে কমিউনিস্টদের সাথে, কমিউনিস্টদের নেতৃত্বে দিত সোভিয়েত ইউনিয়ন। তো ফলে সোভিয়েত ইউনিয়নের ব্লকের সাথে যে মার্কিন ব্লকের যে দ্বন্দ্বটা ছিল 90 এর পরে আর সেটা থাকে নাই। 90 দশকের পরে যখন আমেরিকা একচেটিয়া ভাবে বিশ্ব নিয়ন্ত্রক হয়ে গেল, তখন তারা রেজিম চেঞ্জের নীতিটার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, সেই ঘোষণাটাই আইসা এতদিনে আপনার তুলসী গাবার দিছে। এতদিন আমেরিকা অফিসিয়ালি সেটা ডিক্লেয়ার করে নাই, এখন সেটা এতদিন পরে এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করছে। এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে যে বিশ্বব্যাপী যে কমিউনিস্ট মুভমেন্ট, হ্যাঁ, সেই কমিউনিস্ট মুভমেন্ট দমনেরও আমেরিকার একটা নীতি ছিল। হ্যাঁ, এটাও তার একটা পলিটিক্যাল আইডিওলজিক্যাল অবস্থান থেকে এই কাজটা সে করতো। এখন আমেরিকার আর কমিউনিস্টদের দমনের কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে কমিউনিস্টরা এখন বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র দখল করার যে নীতি, সেই নীতি থেকে কমিউনিস্টরা সরে এসেছে। রাষ্ট্র দখল করতে গিয়ে বল প্রয়োগের মাধ্যমে বিপ্লব করে রাষ্ট্র দখল করার যে কমিউনিস্টদের যে আইডিওলজি বা যুদ্ধনীতি ছিল, বা রাজনৈতিক নীতি বা রাজনৈতিক কৌশল ছিল, হ্যাঁ, সেই কৌশল থেকে কমিউনিস্টরা সরে এসেছে। কমিউনিস্টরা এখন গ্রামসির হেজিমনি তত্ত্ব দ্বারা প্রভাবিত। এই গ্রামসির হেজিমনি তত্ত্ব আর লেনিনের হেজিমনি তত্ত্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো যেহেতু তারা গ্রামসির হেজিমনি তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে বল প্রয়োগের মাধ্যমে বিপ্লব করার অবস্থান থেকে সরে এসেছে, এখন তারা ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতা দখলের চেষ্টা করতেছে। অতএব আমেরিকারও বল প্রয়োগ করে কমিউনিস্ট আন্দোলন দমনের আর কোনো প্রয়োজন নাই। এটাও কিন্তু আরেকটা কারণ আপনার ওই যে আমেরিকার যে রেজিম চেঞ্জের নীতি থেকে সরে আসা। হ্যাঁ, ফলে আমেরিকা দেখলো যে একচেটিয়া ভাবে আমেরিকা সারা বিশ্বের নানান সমস্যা মাতব্বরি করতে গেলে, হ্যাঁ, নানান সমস্যা তার কাছে আসে এবং সেই সমস্যার ব্যয়ভার তাকে বহন করতে হয়। হ্যাঁ, এই যে আমেরিকার যে ব্যাপক ব্যয়, মাতব্বরি করতে গেলে তো টাকা পয়সা খরচ করতেই হবে, ব্যয় বহন করতে হবে। হ্যাঁ, কেউ কোনো সমস্যায় পড়লে, মানবাধিকার সমস্যা হইলে, গণতন্ত্রের উত্তরণের সমস্যা হইলে, নানান ধরনের সমস্যা হইলে তো এটার ব্যয়ভার আমেরিকা বহন করে। কিন্তু আমেরিকা এখন আছে একটু বিপদে। আমেরিকার বিপদটা হচ্ছে $37 ট্রিলিয়ন তার ঋণ। সেই $37 ট্রিলিয়ন এগেনস্টে তাকে বছরে $1.2 ট্রিলিয়ন ইন্টারেস্ট দিতে হয়। এই যে বিপুল ব্যয়, এই বিপুল ব্যয় আমেরিকা এখন আর বহন করতে পারতেছে না। ফলে যে বিশ্বের যে মাতব্বরি, একচেটিয়া মাতব্বরি, একচেটিয়া মাতব্বরি করতে গিয়ে আমেরিকার যে ব্যয়ভার, সেই ব্যয়ভারটা আর সে বহন করতে পারত না। ফলে সে চাচ্ছে যে চায়নার সাথে যদি একটা নেগোসিয়েশন করে তাহলে আমেরিকার দুইটা লাভ। একটা লাভ হচ্ছে যে সে ডি-ডলারাইজেশন প্রক্রিয়ার যে আন্দোলনটা, সেটাকে সে ভাঙতে পারবে। বিশ্বে মরলগিরি করতে গিয়ে আমেরিকা যে ব্যয়গুলি করতো, সেই ব্যয়ের একটা অংশ তাহলে চায়নার ঘাড়েও চাপবে। অর্থাৎ চায়না যদি রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায় বিভিন্ন দেশে, তাহলে তাকেও তো কিছু ব্যয় করতে হবে, হ্যাঁ, ব্যয়ভার বহন করতে হবে। তো আমেরিকা চাচ্ছে যে বিশ্ব মরলগুলিতে চায়না অংশগ্রহণ করুক, তাতে আমেরিকার কোনো আপত্তি নেই। কারণ চায়না যদিও তারা কমিউনিস্ট কান্ট্রি হিসাবে নিজেদেরকে দাবি করে, কিন্তু অ্যাকচুয়ালি চায়না হচ্ছে ক্যাপিটালিজম, কিন্তু আন্ডার দ্য লিডারশিপ অফ কমিউনিস্ট পার্টি। অর্থাৎ চায়নার যে চায়নার পুঁজিবাদটা হচ্ছে নিয়ন্ত্রিত পুঁজিবাদ। আমেরিকা যেরকম চাইলেই তার পুঁজিপতিদেরকে কন্ট্রোল করতে পারে না। আমেরিকা চাইলেই ওই আপনার ওই তাদের ব্ল্যাক রক, হ্যাঁ, তারপরে আপনার মাইক্রোসফট, তারপরে তার যে বড় বড় যে ইলন মাস্ক, যে বড় বড় যে বিলিয়নাররা আছে, চাইলেই তাদেরকে সে কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, বরং তারা কন্ট্রোল করে রাষ্ট্রকে। হ্যাঁ, রাষ্ট্র এদেরকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু চায়নাতে সেটা না।
হ্যাঁ, চায়না রাষ্ট্র বড় বড় ধনী ব্যক্তিদেরকে কন্ট্রোল করতে পারে, এইটাকেই বলতেছে নিয়ন্ত্রিত পুঁজিবাদ। আপনারা দেখছেন যে এই কিছুদিন আগে এই যে জ্যাকমা, হ্যাঁ, যে আলিবাবার যে যে সিও, হ্যাঁ, অর্থাৎ আলিবাবার যে মালিক, হ্যাঁ, তাকে 49 দিন আপনার করে রাখছিল, গুম করে রাখছিল। হ্যাঁ, আমেরিকাতে পারবে ইয়েকে আপনার নিয়ে গুম করে ফেলতে, ওই যে আপনার ইলন মাস্ককে বা ব্ল্যাক রককে বা ফেডারেলিটিকে, হ্যাঁ, এদের সম্ভব এদের মালিককে গুম করে রাখতে? কখনোই সম্ভব না, কিন্তু চায়না পারে। এই জন্য চায়নার রাষ্ট্রের উপর, চায়না রাষ্ট্রের, হ্যাঁ, তাদের যে পুঁজিবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উপরে রাষ্ট্রের একটা নিয়ন্ত্রণ আছে। আর আমেরিকার যে পুঁজিবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উপরে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই, ফলে এটা ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। এই কারণে শুধু আমেরিকার না, এটা পশ্চিমা বিশ্বের সব দেশেরই, তাদের ক্যাপিটালিজমের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। ফলে হয়ে গেছে তাদের দেশে এই সমস্ত পশ্চিমা ব্লকের যে সম্পদ, হ্যাঁ, 1% লোকের হাতে 67% সম্পদ হয়ে গেছে। হ্যাঁ, সম্পদ সেন্ট্রালাইজড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু চায়নাতে সম্পদ সেন্ট্রালাইজ হতে পারতেছে না, যেই কারণে এটাকে বলা হচ্ছে যে নিয়ন্ত্রিত ক্যাপিটালিজম, হ্যাঁ, বা কন্ট্রোলড ক্যাপিটালিজম। এখন আমেরিকা যেহেতু বিশ্বের সকল সমস্যা দেখভাল করার দায়িত্ব একা নিতে চায় না, তাই সে চায় যে চায়না এখানে এগিয়ে আসুক। সোভিয়েত ইউনিয়নের সেই অর্থনৈতিক কন্ডিশন নেই যে তারা সেটা পারবে, ভারতের পক্ষে তো সম্ভবই না। ফলে চায়নাকে আমেরিকা টার্গেট করে তার সাথে নেগোসিয়েশন করার একটা পররাষ্ট্রনীতি তারা নিচ্ছে। আচ্ছা, এখানে আপনার আমেরিকা যদি চায়নার সাথে ডলারাইজেশন প্রক্রিয়া একটা মীমাংসায় আসতে পারে, তাহলে কিন্তু সে ভারতের হাত ছেড়ে দিবে। দেখেন ভারত কি করতেছিল, ভারত একটা উত্তর কোরিয়া বানানোর চেষ্টা করতেছিল। চায়না তার প্যাট্রোনাইজে আপনার একটা কিমিল জং তৈরি করছিল, কিমিল জং এর মাধ্যমে তারা এই একটা উত্তর কোরিয়া বানাইছে। ভারতও চাইছিল যে হাসিনারে সেইভাবে কিমিল জং বানাবে, কিমিল জং বানায়া বাংলাদেশটাকে ভারতের অধীনে একটা উত্তর কোরিয়া বানাবে। তো ভারতের যে এই যে একটা উত্তর কোরিয়া বানানোর যে চেষ্টা, হ্যাঁ, সেটাতে প্রাথমিক অবস্থায় কিন্তু আমেরিকার সায় ছিল। ফলে সে কিন্তু ওই যে ভারত যখন বলছে যে বাংলাদেশকে ভারতের দৃষ্টিতে দেখতে হবে, হ্যাঁ, তো সেই সময়কার যে আমেরিকার কূটনীতিগুলি যদি আমরা দেখি, যে তারা যে 14 সালে নির্বাচন করলো, 18 সালে নির্বাচন করলো, সেই নির্বাচনগুলিতে কিন্তু আমেরিকা সায় ছিল, নাইলে ভারতের পক্ষে সম্ভব ছিল না করা। তো সেইটা থেকে আমেরিকা সরে এসছে এখন। ভারত যে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে একটা উত্তর কোরিয়া বানাবে, হ্যাঁ, সেই কাজ আমেরিকা সাইরা ফেলছে, সেটা শেষ। হ্যাঁ, কিন্তু আপনার আইসা তুলসী কাপার আইসা যে আপনার রেজিম চেঞ্জের যে ঘোষণাটা দিছে, সেটার সাথে কিন্তু এটা সম্পর্কিত না। হ্যাঁ, সেটার সাথে সম্পর্কিত হচ্ছে ওই যে সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার যে শীতল যুদ্ধের সময় যে রেজিম চেঞ্জের যে নীতি ছিল, সেই রেজিম চেঞ্জের নীতি থেকে আমেরিকা সরে আসছে। সেই ঘোষণাটা এতদিন পরে এখানে দিয়ে গেছে তুলসী কাপাট। এখন যেটা হচ্ছে যে চায়নার সাথে যদি আমেরিকা নেগোসিয়েশন করতে যায়, তাহলে চায়নার কিছু রাজনৈতিক আধিপত্যকে আমেরিকার ছাড় দিতে হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি চাইনিজরা তার রাজনৈতিক আধিপত্য বিস্তার করে, এখানে তারা কিছুটা ছাড় দিতে রাজি আছে বলে মনে হচ্ছে আপাতত। এবং বাংলাদেশের রাজনীতিতে আস্তে আস্তে চাইনিজ প্রভাবটা বাড়তেছে। আপনারা খেয়াল করে দেখবেন, ডক্টর ইউনূস চায়না সফর করছে, বিএনপি চায়না সফর করছে, এনসিপি চায়না সফর করছে, বাম নেতারাও চায়না সফর করছে আপনার। হ্যাঁ, এই যে এই সফরগুলি, এইগুলি কিন্তু এমনি এমনি হচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে একটা আগামীতে আমরা যে একটা চাইনিজ প্রভাব দেখতে পারবো, তার অন্যতম লক্ষণ হচ্ছে চাইনিজ অস্ত্র কিনা। চাইনিজ অস্ত্র কিনার ব্যাপারেও কিন্তু আমেরিকা তেমন কোনো বাধা দিচ্ছে না, তেমন কোনো আপত্তি জানাইতেছে না। ফলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যে চাইনিজ প্রভাবটা, এই প্রভাবটা আমেরিকা মেনে নিবে। হ্যাঁ, এবং এটাকে এইভাবেও বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন চাইনিজ প্রভাবটা আস্তে আস্তে বাড়বে। মার্কিন চাইনিজ প্রভাব অর্থাৎ মার্কিনের সায়ে চায়নার প্রভাব এখানে আস্তে আস্তে বাড়বে, এবং সেই ভিত্তিতে এখানকার রাজনৈতিক প্রক্রিয়া বিকশিত হবে। এটাই হচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতির ভবিষ্যৎ।